আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নবম অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যে 2 নাম্বার রয়েছে, এই 2 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান দিব। তো এখানে কিন্তু কোন কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেই জিনিসগুলো আমাদের চিহ্নিত হবে, এবং মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে এবং রেওয়া মিল তৈরি করতে হবে। এই 3টা প্রশ্নে কিন্তু আমরা সম্মুখীন হব। তো প্রথমে আমরা কি করব, যে হিসাবগুলো দেওয়া আছে সেই হিসাবগুলো পড়ব এবং তার সাথে পরিচিতি লাভ করব। হ্যাঁ, কি বলা আছে দেখো, জুবিলি এন্টারপ্রাইজের 2025 সালের 31 ডিসেম্বর তারিখে হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। এক হলো মূলধন, মূলধনকে মালিকানা সত্ত্ব বলা হয়, এটি ক্রেডিট, তাইলে মূলধন বা মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। আসবাবপত্র ও সাজসজ্জা এটি স্থায়ী সম্পদ, ঠিক আছে, আসবাবপত্র ও সাজসজ্জা এটা স্থায়ী সম্পদ। অপরদিকে এটি যেহেতু দীর্ঘমেয়াদী সুবিধা দেয় তাহলে এটি মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে। তাহলে সম্পদ সবসময় কি হয়, ডেবিটে হয়, তাহলে এটা ডেবিট হবে। প্রাপ্য বিল এটি চলতি সম্পদ, এটাও ডেবিট। প্রদেয় বিল এটি চলতি দায়, সকল প্রকার দায় ক্রেডিট হবে, তাহলে এটা ক্রেডিট। সাধারণ সঞ্চিতি এটি মূলধনেরই একটি অংশ, তাহলে এটাও ক্রেডিট হবে। নগদ তহবিল 1/1/2025, তার মানে কি এটা প্রারম্ভিক নগদ তহবিল। হ্যাঁ, এটা কি প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, এই জিনিসগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তার মানে এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এরপরে দেখো মজুদ পণ্য 1/1/2025, এটি প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় যদি না সমন্বিত ক্রয় না লেখা থাকে। যদি শুধুমাত্র ক্রয় লেখা থাকে তাহলে অন্তর্ভুক্ত হবে, আর তখনই অন্তর্ভুক্ত হয় না যখন সমন্বিত ক্রয় লেখা থাকে। তো এটা আমরা একটু রাখলাম, দেখি সমন্বিত ক্রয় প্রশ্নে লেখা আছে কিনা। ভাড়া এটা একটা ব্যয়, এটা ডেবিট হবে। কুঋণ সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, ঠিক আছে, শুধুমাত্র অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হয়, তাহলে এটা ক্রেডিটে বসাই দেওয়া। দালান কোটা এটি এটা স্থায়ী সম্পদ এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সুবিধা দেয় তাহলে অপরদিকে মূলধন জাতীয় ব্যয়, তাহলে সম্পদ হিসেবে এটা ডেবিট দিকে যাবে এবং মূলধন জাতীয় ব্যয়ও ওপে। এরপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের অপর নাম দেনাদার। দেনাদার হলো চলতি সম্পদ, এটাও ডেবিটে যাবে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবের অপর নাম হলো পাওনাদার। পাওনাদারও এটি চলতি দায়, তাইলে ক্রেডিটে যাবে। বেতন একটা ব্যয়, তাইলে ডেবিট হবে। সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট, এবং আয় দায় মালিকানা সত্ত্বেও এটা হলো ক্রেডিট। অনুপার্জিত সেবা আয় মানে কি, অগ্রিম সেবা আয়, তাইলে সেবা আয় যখন অগ্রিম হয় মানে আয়ের অগ্রিমটাকে দায় হিসেবে গণ্য করা হয়, তাহলে এটা দায়। দায় হলে কি হবে, ক্রেডিট হবে। এরপরে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত এটিও চলতি দায়, এটাও ক্রেডিট হবে। এরপরে নগদ তহবিল দেখো 31/12/2025, এই যে সমাপনী নগদ তহবিল এটা রেওয়া মিলে যাবে, ঠিক আছে। তাহলে এটি নগদ তহবিল হলো চলতি সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। বিমা প্রিমিয়াম বা বিমা খরচ একই জিনিস, এটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। মজুদ পণ্য 31/12/2025, এটি সমাপনী মজুদ পণ্য, তাহলে এইটা রেওয়া মিলে যাবে। যেহেতু আমার এই প্রশ্নে কোথাও ক্রয় বা সমন্বিত ক্রয় কোনো কিছুই উল্লেখ নাই, তাহলে কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা প্রারম্ভিক মজুদ পণ্যই নিব, সমাপনী মজুদ পণ্য নিব না। যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য নেব না, সমাপনী মজুদ পণ্য নিব। তো এখানে তো কোনো কিছু উল্লেখ নাই, তার মানে কি প্রারম্ভিক মজুদ পণ্য এটা আমরা নিব, সমাপনী মজুদ পণ্য নেব না, ঠিক আছে। তাহলে 2টা আইটেম কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমাদের ক নম্বর প্রশ্ন বলছে, জুবিলি এন্টারপ্রাইজের রেওয়া মিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে তার পরিমাণ আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব, দেখো এই যে 2টা আইটেম পেয়ে গেছে, একটি হলো নগদ তহবিল আর একটি হলো মজুদ পণ্য। নগদ তহবিল 6,000, মজুদ পণ্য 35,000, তাহলে এটা কি আমরা অ্যান্সার করে ফেলবো। রেওয়া মিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। তাহলে এক হলো নগদ তহবিল 1/1/2025 6,000 টাকা, আর 2 হলো মজুদ পণ্য 31/12/2025 35,000 টাকা, মোট যোগ করলে 41,000 টাকা, এটা মোট পরিমাণ হবে। ওকে, এরপরে খ নম্বর বলছে উপযুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের রেওয়া মিল প্রস্তুত করো। রেওয়া মিল প্রস্তুত করতে বলছে, তাইলে রেওয়া মিল তো পারার কথা স্যার, আমি এতক্ষণ পর্যন্ত তো ডেবিট ক্রেডিট দেখাই দিলাম, তাই না? যদি না পারেন বা তাইলে আপনি ক্লাসে মনোযোগ দেন নাই, ঠিক আছে, তারপরেও আমি আবারও দেখাই দিচ্ছি। তাইলে রেওয়া মিল করার জন্য আমাদেরকে কি লিখতে হবে, জুবিলি এন্টারপ্রাইজের রেওয়া মিল 31 ডিসেম্বর 2025। তাহলে ক্রমিক নং 1 একে কি আছে, মূলধন, মূলধন কি ক্রেডিট, তাইলে আমরা ক্রেডিট পাশে বসাবো, ঠিক আছে। তারপরে 2 নাম্বার ছিল আসবাবপত্র ও সাজসজ্জা, এটা 50,000 টাকা, এটা ডেবিটে বসাবো। 3 নাম্বার ছিল প্রাপ্য বিল, এটা ডেবিটে বসাই দিব 30,000 টাকা।
প্রদেয় বিল হলো চলতি দায়, এটা ক্রেডিটে বসবে 25,000 টাকা। সাধারণ সঞ্চিতি মূলধনেরই একটি অংশ, এটা ক্রেডিটে বসবে 5,000 টাকা। মজুত পণ্য 1/1/2025 এটা বসবে, কারণ এটা 40,000 টাকা। ভাড়া এটা ব্যয়, এটা ডেবিটেই বসবে। কুরিন সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়, আমরা শুধুমাত্র অনাদায়ী পাওনাদার বাট্টা সঞ্চিতি এটা ডেবিটে বসাবো। হ্যাঁ, তাহলে এটা ক্রেডিটে হবে। দালান কোটা স্থায়ী সম্পদ এটা ডেবিট হবে 45,000 টাকা। প্রাপ্য হিসাব চলতি সম্পদ এটা ডেবিট হবে 30,000 টাকা। প্রদেয় হিসাব চলতি দায় এটা হবে ক্রেডিট হবে 25,000 টাকা। বেতন এটা হলো ব্যয় 5,000 টাকা। অনুপার্জিত সেবায় আয়ের অগ্রিম, তাইলে এটা দায় হিসেবে বিবেচিত হয়, এটা ক্রেডিট হবে 3,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত এটাও দায়, এটা ক্রেডিট হবে 2,000 টাকা। নগদ তহবিল 31/12/2025 এটা সমাপনী নগদ তহবিল, এটা হবে, প্রারম্ভিকটা হবে না কিন্তু 10,000 টাকা। হ্যাঁ, তারপরে বিমা প্রিমিয়াম, এটাকে বিমা প্রিমিয়াম লিখতে হবে। ঠিক আছে, এটা আসলে এখানে ভুল হয়ে গেছে, এটা বিমা প্রিমিয়াম। ওকে, বিমা প্রিমিয়াম 8,000 টাকা, এটা বসাই ফেলবো। এখন আমাদের কাজ শেষ। এবার মোট ডেবিট যোগ করব 50,000, 30,000, 40,000, 5,000, 45,000, 30,000, 5,000, 10,000, 8,000 যোগ করব। যোগ করলে 2,23,000 হয় মোট। এরপরে ক্রেডিট পাশেও যোগ করব 1,50,000, 25,000, 5,000, 3,000, 25,000, 3,000, 2,000 সব যোগ করলে আমার ক্রেডিট হচ্ছে 2,13,000। কিন্তু আমাকে এটা করতে হবে, তাহলে এটা যোগ করলে 2,13,000 হয়, কিন্তু আমার তো দুই পাশে মিলাইতে হবে, 2,23,000ই করতে হবে। তো এই পাশে 10,000 টাকা কম হয়, তাহলে 10,000 টাকা এটা অনিশ্চিত হিসাব দিয়ে এখানে বসাই দিয়ে দুই পাশে মিল করে দিব। ঠিক আছে, তাহলে 2,23,000 টাকা ডেবিট এবং ক্রেডিটের যোগফল হয়ে যাবে। তাহলে রেওয়া মিলে মোট যোগফল 2,23,000 টাকা, এটা অনিশ্চিত হিসাব ক্রেডিট 10,000 টাকা, এটা দেখাই দেবো। গ নম্বর প্রশ্ন কি বলেছে? গ নম্বর প্রশ্ন বলেছে জুবিলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধন জাতীয় ব্যয়, তো মূলধন জাতীয় ব্যয় এখানে স্থায়ী সম্পদ যেগুলো রয়েছে সেগুলোই হলো মূলধন জাতীয় ব্যয়। তো স্থায়ী সম্পদ দুইটা রয়েছে, একটা হলো কি আছে, অফিস সরঞ্জাম আছে, একটা হলো অফিস সরঞ্জাম আছে, আর একটা হলো দালান কোটা আছে। ঠিক আছে, অফিস সরঞ্জাম আর দালান কোটা এই দুইটা ব্যয় রয়েছে, তাহলে এই দুইটা আমরা বসায় ফেলবো। আসবাবপত্র ও সাজসজ্জা এটা হলো 50,000 টাকা, আর দালান কোটা হলো 45,000 টাকা। টোটাল যোগ করলে 95,000 টাকা মূলধন জাতীয় মোট ব্যয়। এরপরে মুনাফা জাতীয় ব্যয় কত রয়েছে? মুনাফা জাতীয় ব্যয় রয়েছে কি কি দেখো, এই যে আমাদের ভাড়া, তারপরে কুরিন সঞ্চিতি এটা মাইনাসে দেখাইতে হবে, এটাও একটা ব্যয়েরই একটা অংশ। বেতন এটাও ব্যয়, তারপরে হলো প্রারম্ভিক মজুত পণ্য এটাও ব্যয় হিসাবে দেখাইতে হবে। তারপরে বিমা প্রিমিয়াম এটাও ব্যয়, এগুলো সবগুলো যোগ করতে হবে। যোগ করে আমাকে মজুত পণ্য যেটা রয়েছে সেটা ক্রেডিট করে দিতে হবে। তাইলে আমরা এটা এইভাবে করব কি, ভাড়া প্রথমে 5,000 টাকা লিখবো, বেতন 5,000 টাকা, বিমা প্রিমিয়াম 8,000 টাকা, মজুত পণ্য প্রারম্ভিক যেটা এটা 40,000 টাকা লিখবো। আরেকটি কুরিন সঞ্চিতি রয়েছে 3,000 টাকা, এটা মাইনাস ফিগারে দেখাবো। কি দেখাবো? মাইনাস ফিগারে দেখাবো। কুরিন সঞ্চিতিটা সবসময় মাইনাস ফিগারে দেখাবো, ব্যয়ের সাথে ব্যয় থেকে বিয়োগ করতে হয়, তাহলে মাইনাস ফিগারে দেখাবো। তো এটা প্লাস মাইনাস করলে আমার টোটাল 55,000 টাকা হয়। এখন এই 55,000 থেকে আমাদের কি করতে হবে, যে সমাপনী মজুত পণ্য 35,000 টাকা রয়েছে এটা বাদ দিয়ে দিতে হবে। তাইলে এই সমাপনী মজুত পণ্য বাদ সমাপনী মজুত পণ্য 35,000 টাকা বাদ দিয়ে দেব। তাহলে 55 থেকে 35 বাদ দিলে 20,000 টাকা এটি মুনাফা জাতীয় মোট ব্যয়। ঠিক আছে, তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে মোট মূলধন জাতীয় ব্যয় হলো 95,000 টাকা এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হলো 20,000 টাকা। ঠিক আছে, তো এই ছিল 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটাই পেয়ে গেছো এবং মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এগুলো কিন্তু তোমরা ফাইন্ড আউট করতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।